মা, 10টা বাজতে চললো, আপনারা কখন খাবার খাবেন? আমি যা খাবার দাবার রান্না করেছিলাম সবই তো ঠান্ডা হয়ে গেল। সেই আধ ঘন্টা ধরে আপনাদেরকে বলছি, আপনারা এখনো কেউ খেতে বসলেন না। উফ বৌমা, বারবার ডিস্টার্ব করো না তো। কিছুক্ষণ আগেই তো চপ সিঙ্গারা দিয়ে মুড়ি খেলাম, এত তাড়াতাড়ি ভাত খেয়ে ফেলবো? দাঁড়াও, আগে আমার সিরিয়ালটা শেষ হোক, তারপর ভাত খেতে যাব। যাও এখান থেকে, আমাকে শান্তিতে সিরিয়াল দেখতে দাও। এই শুনে অনু সেখান থেকে চলে যায়। আসলে সারাদিন কাজকর্ম করে সে ভীষণই হাঁপিয়ে ওঠে, তাই সে রাত্রিবেলা সবাইকে তাড়াতাড়ি খাবার পরিবেশন করে নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নিতে চায়। কিন্তু অনুর শ্বশুরবাড়ির লোকেরা কেউই 11টার আগে খাবার খেতে চাইতো না। সেই জন্য অনু ভীষণই বিরক্ত বোধ করত, আর সে চাইলেও তার পরিবারকে খাবার না খাইয়ে ঘুমাতে পারত না। তাই সে ঘুম ঘুম চোখে নিজের ঘরে বসে সবার জন্য অপেক্ষা করতে থাকে। এমন সময় হঠাৎই দরজায় বেল বেজে উঠলে অনুর একমাত্র ননদ তিতলি দৌড়ে গিয়ে দরজা খোলে। এই নাও সবাই, তোমাদের জন্য আমি গরম গরম দার্জিলিং মোমো, সেজওয়ান মোমো আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি। সুইগিতে বাই ওয়ান গেট ওয়ান অফার দিচ্ছিল, তাই আমি আর অর্ডার না করে থাকতে পারলাম না। তুমি এই 10টার সময় আবার মোমো অর্ডার করেছো? তাহলে তোমরা রাতের খাবার খাবে কখন? তোমরা খাওয়া দাওয়া করছো না বলে আমি তো রান্নাঘর পরিষ্কার করতে পারছি না, আর নাইবা আমি ঘুমাতে যেতে পারছি। ওহ বৌদি, তুমি থামো তো, আমরা ঠিক 12টার দিকে খাবার দাবার খেয়ে নেব। অনেক লোকের বাড়িতে তো রাত 1টা-2টোর সময়ও খাওয়া দাওয়া হয়, তাতে কি হয়েছে? হ্যাঁ, এই বলে তিতলির ননদ এবং শাশুড়ি মা দুজনে মোমো খেতে শুরু করে, যা দেখে অনুর খুবই রাগ হয়। কারণ তার শ্বশুর বাড়ির লোকেরা প্রত্যেক দিনই এরকম আচরণ করে থাকে। সন্ধ্যা থেকে রাত 9টা-10টা পর্যন্ত তারা নানান রকম স্ন্যাক্স খেয়ে পেট ভরিয়ে ফেলে। তাই রাতের ডিনার খেতে গিয়ে তারা প্রত্যেক দিনই 12টা-1টা বাজিয়ে দেয়। তাই অনু এবার কিছুতেই ব্যাপারটা সহ্য করতে পারে না। সে তার পরিবারকে শিক্ষা দেওয়ার জন্য পরের দিন রাত 10টা বাজতে না বাজতেই রান্নাঘরে তালা মেরে দেয়। দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা কাটার পর, এ কি, রান্নাঘরে তালা মারা কেন? বৌদি, ও বৌদি, তুমি কোথায়? আমাদেরকে খেতে দেবে না? আমাদের খাবার দেওয়ার আগে তোমাকে রান্নাঘরে তালা দিতে কে বলেছে? আজ থেকে একটা নতুন নিয়ম শুরু হয়েছে। তোমাদের যদি খেতে হয় তাহলে রাত 10টার আগে খেতে হবে, কারণ রাত 10টার পরে আমি রান্নাঘর বন্ধ করে দেব। এমনিও বেশি রাত করে খাওয়া দাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তাই তোমাদের 10টার আগেই খেতে হবে। তুমি তো জানো আমরা সন্ধ্যাবেলা সিরিয়াল দেখতে দেখতে টুকটাক স্ন্যাক্স খাই, তাই আমাদের রাত্রিবেলা খাবার খেতে দেরি হয়। আমাদের যদি 10টার আগে খিদে না পাই তাহলে আমরা কি করে খাবো? তুমি প্রত্যেকদিন আমাদের 11টা বাজলে তারপরেই খেতে দেবে। এমন সময় অনু কিছু বলতে যাবে, তখনই অনুর স্বামী অরূপ ফুচকা, চাউমিন, পনির রোল ইত্যাদি নিয়ে বাড়িতে ফিরে আসে, যা দেখে অরূপের মা এবং বোন দুজনেই খুবই খুশি হয়। অফিস থেকে ফেরার পথে এই সমস্ত খাবার দাবার দেখে আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। আমাদের অফিসের পাশে একটা নতুন ফুড কর্নার চালু হয়েছে, ওখানকার খাবার দাবারও খুব ভালো। তোমরা সবাই একবার টেস্ট করে দেখো। তাহলে তো খুব ভালোই কথা, আপনাদের আর রাত্রিবেলা খাবার দাবারের দরকার পড়বে না। আপনারা বরং এই ফাস্ট ফুডগুলো খেয়ে পেট ভরিয়ে নিন। এই বলে অনু রেগে গিয়ে নিজের ঘরে চলে যায়। সেদিনের পর থেকে অনু প্রত্যেক দিন রাত 10টা বাজলেই রান্নাঘর তালা বন্ধ করে দেয়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন, উহ বৌমা, তুমি রান্নাঘরে আবার তালা মেরেছো? কেমন পাগলামি শুরু করেছো বলো তো? আমাদের খিদে পেয়েছে, খেতে দাও। সবসময় কথায় কথায় রান্নাঘরে তালা মারলে চলবে? আপনাদেরকে তো বারবার বলছি 10টার আগে খাবার দাবার খেয়ে নিতে হবে। 10টার পরে এখানে খাওয়া দাওয়া করা চলবে না। আপনারা এক কাজ করুন, প্রত্যেক দিনই তো সন্ধ্যাবেলা স্ন্যাক্স খান, আজকেও না হয় বাইরে থেকে স্ন্যাক্স অর্ডার করে খেয়ে নিন। কি ব্যাপার বলো তো বৌদি, এটা বাড়ি নাকি হোস্টেল যে রাত 10টার সময় খাবার না খেলে রান্নাঘর বন্ধ হয়ে যাবে? তুমি তো খুব ভালো করেই জানো আমরা কখন খাবার দাবার খাই, তাহলে এখন হঠাৎ এরকম নাটক শুরু করলে কেন তুমি? দেখো, তোমরা তো প্রত্যেকদিন পায়ের উপর পা তুলে বসে থাকো আর বাইরে থেকে ফাস্ট ফুড এনে খাও। তোমাদের না হয় গা হাত পায়ে কষ্ট হয় না, কিন্তু আমি প্রত্যেকদিন ভোর 5টার সময় উঠি, সংসারের সব কাজকর্ম সেরে আমি ক্লান্ত হয়ে যাই। তাই আমি রাত 12টা পর্যন্ত বসে বসে অপেক্ষা করতে পারি না, তাই আমি এরকম নিয়ম তৈরি করেছি। তাই নাকি? তুমি এমন ভান করছো যেন তুমি একা ভোরবেলা উঠে সংসারের কাজকর্ম করো, অন্য কেউ আর করে না। শ্বশুর বাড়ির সবাইকে খাওয়ানোর দায়িত্ব তো তোমার। তুমি যদি আমাদেরকে ঠিক মতো খাওয়া দাওয়া করাতে না পারো তাহলে কি আর এমন সংসারের কাজকর্ম করছো তুমি?
দেখো, আমি অত কথা বলতে চাই না। আমি তোমাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছি, তোমাদের খাবার খেতে হলে রাত 10টার আগে খেতে হবে, তা না হলে 10টার পর রান্নাঘরে কোনো খাবার পাওয়া যাবে না। এই বলে অনু নিজের ঘরে চলে যায়। সে কোনো মতে কিছুতেই রান্নাঘরের চাবি কাউকে দিতে চায় না, যার ফলে যামিনী দেবী এবং তিতলি বাধ্য হয়ে চিপস, কেক, বিস্কুট ইত্যাদি খেয়ে রাত কাটায়। মা, তুমি কিছু একটা করো। প্রত্যেকদিন এভাবে চলতে থাকলে আমরা তো রাত্রিবেলা না খেয়ে খেয়ে মরে যাব। ওদিকে বৌদিকে রান্নাঘর খোলার কথা বলতে গেলে বৌদি কিছুতেই আমাদের কথা শুনতে চায় না। বৌদিটা বড্ড বার বেড়েছে। যামিনী দেবীও এই নিয়ে চিন্তায় পড়ে। অনেক ভাবনা চিন্তা করার পর যামিনী দেবীর মাথায় একটা বুদ্ধি আসে। তাই পরের দিন যামিনী দেবী নিজের বৌমাকে বলে, শোনো বৌমা, তুমি তো রাত 10টার সময় রান্নাঘর বন্ধ করে দেবে। তাহলে একটা কাজ করো, তোমার রান্নাঘর বন্ধ করার আগেই আমাদের জন্য ডাইনিং টেবিলে খাবার দাবার সব সাজিয়ে রেখে দিও। আমাদের যখন ইচ্ছা হবে আমরা খেয়ে নেব, আর তুমি নিজের মতো ঘুমিয়ে পড়বে। তোমাকে আমরা বিরক্ত করব না। শাশুড়ি মায়ের কথা শুনে অনু কিছু বলতে পারে না। অনু খুব ভালো মতোই বুঝতে পারে রান্নাঘর বন্ধ করার জবাব হিসাবে তার শাশুড়ি মা এবং ননদ দুজনে মিলে ফোন দিয়ে এটেছে। তাই অনু সেদিন রাত 10টার আগেই খাবার দাবার সমস্ত কিছু পরিবেশন করে টেবিলে রেখে দেয়। কিন্তু দুঃখের বিষয়, যামিনী দেবী এবং তিতলি টিভি সিরিয়াল দেখতে গিয়ে তাদের খাবারগুলো ঠান্ডা করে ফেলে। রাত 12টার সময় তারা যখন সেই খাবারগুলো খেতে বসে, তখন সেই ঠান্ডা খাবার খেতে তাদের একটুও ভালো লাগে না। তাই তিতলি তখনই তার বৌদির কাছে চলে যায়। ও বৌদি, খাবারগুলো তো ঠান্ডা হয়ে গেছে, কোনো খাবারেই কোনো স্বাদ পাওয়া যাচ্ছে না। তুমি একটু খাবারগুলো মাইক্রোওভেনে গরম করে দাও না। এরকম ঠান্ডা খাবার খাওয়া যায় বলো? তুমি দেখছো না 10টার সময় রান্নাঘর বন্ধ হয়ে গেছে। আমি এখন আর রান্নাঘর খুলে খাবার গরম করতে পারবো না। আসলে আমার খাবার বেড়ে দেওয়া নিয়ে কথা। প্রবলেমটা হচ্ছে তোমরা আসলে ঠিক সময় মতো খেতে জানো না। যদি সময় মতো খাবার দাবার খেয়ে নাও তাহলে তো এরকম অসুবিধা হয় না। শুধু শুধু আমার ঘুমটা নষ্ট করছো, যাও এখান থেকে। অনুর কথা শুনে তিতলি এবং তার মা খুবই রেগে যায়। পরের দিন যামিনী দেবী আবার একটা বুদ্ধি বার করে। সে ইচ্ছাকৃতভাবে নিজের বান্ধবীকে বাড়িতে নিমন্ত্রণ জানায়। যামিনী দেবী মনে মনে ভাবে আজকে সে কোনো মতেই অনুকে রান্নাঘর বন্ধ করতে দেবে না। আজকে কিন্তু আমার বান্ধবী আমাদের বাড়িতে এসে থাকবে। আমার বান্ধবীর আবার একটা স্পেশাল ডিমান্ড আছে। ওর প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কিন্তু ভালো মন্দ খাবার চাই। তাই তুমি প্রত্যেক ঘন্টায় টুকটাক কিছু স্ন্যাক্স রান্না করে গরম গরম খাবার আমার বান্ধবীকে পরিবেশন করবে। এটা আবার কেমন কথা? ঘন্টায় ঘন্টায় কোন মানুষ নতুন নতুন খাবার খায়? আপনি তো জানেন আমাদের বাড়িতে রাত 10টার সময় রান্নাঘর বন্ধ হয়ে যাওয়ার নিয়ম আছে। আপনার বান্ধবীকে আমাদের বাড়ির নিয়মের কথা জানিয়ে দেবেন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার বান্ধবী কত বড় লোক জানো? ওকে যদি আমাদের বাড়িতে এসে ঠিকমতো আপ্যায়ন করতে না পারি তাহলে আমার মান সম্মান থাকবে না। আর তুমি সেখানে রাত 10টায় রান্নাঘর বন্ধ করার কথা বলছো? এই শুনে অনুর কিছু বলার থাকে না। সে বাধ্য হয়ে যামিনী দেবীর বান্ধবীর জন্য প্রত্যেক ঘন্টায় নতুন নতুন স্ন্যাক্স বানিয়ে দেয়। ফলে সেদিন আর রাত 10টার সময় অনু রান্নাঘর বন্ধ করতে পারে না। যা দেখে যামিনী দেবী এবং তিতলি দুজনেই খুবই খুশি হয়। কিন্তু যামিনী দেবীর বান্ধবী মণিমালা দেবী দুদিন তাদের বাড়িতেই থেকে যায়। উফ বাবা, আমি আর পারছি না। ভেবেছিলাম রাত 10টায় রান্নাঘর বন্ধ করে দিলে অনেকটা সময় রেস্ট পাওয়া যাবে, কিন্তু শাশুড়ি মা তো দেখছি অন্য কাউকে জুটিয়ে এনেছে। এখন তো রেস্ট ছেড়েই দিলাম। আমার তো উল্টে বেশি খাটনি হয়ে যাচ্ছে। আসলে যামিনী দেবী ইচ্ছাকৃতভাবে তার বান্ধবীকে কিছুতেই বাড়িতে ফিরে যেতে দেয় না। সে জোর করে তাকে আটকে রাখে, যার ফলে মণিমালা দেবী ছেলে বৌমা বারে বারে তাকে ফোন করে। যামিনী, তুই 3 দিন তো হয়ে গেল তোর বাড়িতে আছি, আর কতদিন থাকবো? এবার আমি বাড়ি যাই। সবাই কিন্তু আমার জন্য অপেক্ষা করছে। আমি না হয় অন্য কোনো দিন তোর বাড়িতে এসে থাকবো। না না, তুই এখন বাড়ি চলে গেলে কি করে হবে? তুই আমাদের বাড়িতে আছিস বলেই তো বৌমা ঘন্টায় ঘন্টায় আমাদের জন্য নতুন নতুন খাবার বানিয়ে দিচ্ছে। তুই চলে গেলে আমরা তো আর এরকম ভালো ভালো খাবারও খেতে পারবো না। আমার বৌমা তো আবার রাত 10টা বাজতে না বাজতেই রান্নাঘরে তালা মেরে দেয়।
আমি আছি বলেই তোর বৌমার বেশি কষ্ট হচ্ছে। বৌমাও তো একটা মানুষ, ঘর সংসারের সমস্ত কাজকর্ম সেরে বৌমা কি করে ঘন্টায় ঘন্টায় নতুন নতুন স্ন্যাক্স বানাবে? তুই কিন্তু বৌমার সঙ্গে এরকম ব্যবহার করে একদমই ঠিক করছিস না। আর বৌমা রাত 10টায় রান্নাঘরে তালা মেরে দিয়ে ঠিকই করে। আমরাও তো রাত 9টার মধ্যে খাওয়া দাওয়া করে নিই। বেশি রাত করে খাওয়া দাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। এমন সময় সেখানে অনু চলে আসে। সে মণিমালা দেবীকে ব্যাগপত্র গুছিয়ে বাড়িতে চলে যেতে দেখে খুবই খুশি হয়। কিছুক্ষণের মধ্যেই মণিমালা দেবী সেখান থেকে চলে যাওয়া মাত্রই অনু রান্নাঘর বন্ধ করে দেয়। এই কদিন প্রত্যেক ঘন্টায় নতুন নতুন খাবার বানিয়ে আপনারা আমার উপর অনেক অত্যাচার করেছেন, তাই আমি আপনাদের জন্য এই কদিন আর একটাও খাবার রান্না করতে পারবো না। প্রত্যেকদিন আপনাদের এক একটা নাটক আমার আর ভালো লাগছে না। এই বলে অনু নিজের ঘরে চলে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই যামিনী দেবী এবং তিতলি দুজনেই পেটে ভীষণ ব্যথা অনুভব করে, কারণ 3 দিন ধরে ঘন্টায় ঘন্টায় নানান রকম উল্টোপাল্টা খাবার খাওয়ার ফলে তাদের ভীষণই পেট খারাপ করে। তারা কিছুতেই পেটের ব্যথা সহ্য করতে পারে না, তাই বাধ্য হয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপনারা পরপর অনেক রকমের খাবার খান বলেই আপনাদের এইরকম অবস্থা হয়েছে। আপনাদের পেটে ঠিকমতো খাবার হজম হয় না, যার ফলে এরকম অবস্থা হলো, বুঝেছেন? সন্ধ্যাবেলা এক গাদা স্ন্যাক্স খেয়ে আবার রাত 11টা-12টার সময় এনারা ডিনার করেন, তাহলে এনাদের হজমের সমস্যা হবে না তো কার হবে? পই পই করে বলতাম রাত 10টার আগে ডিনার করে নেওয়ার কথা, কিন্তু কেউ তো আমার কোনো কথা কানেই তোলে না। ও, ওই জন্যই তো আপনাদের শরীর খারাপ করছে। শুনুন, প্রত্যেকদিন রাত 9টার মধ্যে আপনারা ডিনার করে নেবেন, আর বারে বারে ভুলভাল স্ন্যাক্স না খেয়ে একবারে পেট ভরে খাওয়ার চেষ্টা করবেন, তবেই আপনাদের শরীর ভালো থাকবে। বৌমা, তুমি ঠিক কথাই বলতে। আমাদের খুব ভুল হয়ে গেছে। আমরা স্ন্যাক্সের লোভে পড়ে নিজেদের শরীরটাই খারাপ করে ফেললাম। এবার থেকে আমরা 10টার আগেই ডিনার করে নেব। তুমি পারলে আমাদের ক্ষমা করে দাও। তোমাকে বেশি করে খাটানোর চক্করে পড়ে আমরা নিজেদেরই ক্ষতি করে বসলাম। এই কথা শুনে অনু খুবই খুশি হয়। সেদিনের পর থেকে অনুকে আর রাত 10টা পর্যন্ত রান্নাঘর আগলে বসে থাকতে হয় না, কারণ তার পরিবারের লোকেরা এখন 9টা বাজলেই ডিনার করে নেয়। সায়ন্তিকা তার স্বামী বিজয়ের সঙ্গে কলকাতা শহরের দর্জিপাড়া নামক স্থানে বসবাস করে। সায়ন্তিকা দেখতে খুবই সুন্দরী হওয়া সত্ত্বেও বিজয়ের স্বভাব খুব একটা ভালো ছিল না। তার চরিত্রের দোষ ছিল, তাই তাদের বাড়িতে কোনো মহিলা কাজের মেয়ে বেশি দিন টিকে থাকতে পারত না। উফ, এই ঠান্ডার মধ্যে একা হাতে বাড়ির কাজ করতে করতে আমার হাতে হাজা হয়ে গেল। এত বাসন মাজা, ঘর মোছা, জামা কাপড় কাচা আমার পক্ষে আর একা একা করা সম্ভব হচ্ছে না। ইস, চম্পাটা যদি বাড়ির কাজটা ছেড়ে না যেত তাহলে তো তোমার এত কষ্টই হতো না। চম্পার জন্য দরদ একেবারে উতলে উঠছে। বাপের বাড়ি থেকে বাড়ি ফিরে দেখি উনি চম্পার সঙ্গে সোফায় বসে বাদাম ভাজা খাচ্ছেন আর গল্প করছেন। ওই জন্য তো চম্পাকে তাড়িয়েছি, না হলে কোনোদিন আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হতো। এরকম ভাবেই কিছুদিন কেটে যায়। একদিন মালতী নামে একটি খুব সুন্দরী মেয়ে সায়ন্তিকার বাড়িতে কাজ খুঁজতে আসে। বিজয়ের অত সুন্দরী মেয়েকে দেখে ভীষণ পছন্দ হয়ে যায়, তাই মালতীকে বাড়িতে কাজ দেওয়ার জন্য সায়ন্তিকার থেকে বেশি বিজয় বেশি পরিমাণে উৎসুক ছিল। দিদি, আমি মালতী, এই পাড়ায় নতুন ঝিয়ের কাজ ধরেছি। আপনাদের পাশের বাড়িতেও আমাকে কাপড় কাচা, বাসন মাজা, ঘর মোছার কাজ করার জন্য রেখেছে। শুধু আপনাদের বাড়িটাই বাকি আছে। হ্যাঁ মালতী, আমাদের বাড়িটাই বা বাদ যাবে কেন? কালকে থেকে তুমি আমাদের বাড়িতেও সব কাজ করবে। এই শীতে আমার বউয়ের কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে। তুমি যদি কাজটা করো তাহলে একটু রেস্ট পাবে আর কি। সুন্দরী কাজের মেয়ে যেই দেখেছে অমনি চুলকানি শুরু হয়ে গেছে। এমন করে বলছে যেন আমার জন্য কত চিন্তিত। সায়ন্তিকা মালতীকে কাজে না রাখতে চাইলেও বিজয় সায়ন্তিকাকে বুঝিয়ে মালতীকে বাড়িতে কাজ করার জন্য রেখে দেয়। তারপর থেকে প্রত্যেকদিন সকালবেলা অফিসে যাওয়ার আগে মালতীকে দেখার জন্য বিজয় ঘুম থেকে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে যায়। মালতী কাজ করতে আসলে, এই ঠান্ডার মধ্যে তুমি এত সকালে কাজ করতে আসো? আমার তো তোমাকে দেখে কষ্ট হয়, বুকের ভিতরটা তোলপাড় হয়ে যায়। তোমার কষ্ট হয় না মালতী? তুমি তো রাত্রেবেলায় আমার সাথে আমাদের বাড়িতেই তো থেকে যেতে পারো। কিন্তু দাদা বাবু, আমি আপনাদের বাড়িতে থাকলে দিদিমণি খুব রাগ করবে। ছাড়ো তো তোমার দিদিমণির কথা, তুমি আমার কাছে আমাদের বাড়িতে থেকেই সব বাড়ির কাজ করবে, কেমন? ঠিক আছে তো? মালতী বিজয়ের বাড়িতে থাকতে রাজি হয়ে যায়। বিজয় সায়ন্তিকাকে
মালতীর বাড়িতে থাকার ব্যাপারটা জানায়। সায়ন্তিকা তার বরের উপর ভীষণ রাগারাগি করে। উফ, তোমার কাজের মেয়ের প্রতি ছুকছুকানি আর কমলো না। আমি একদিন একটু ঘুম থেকে উঠতে দেরি করেছি আর অমনি উনি মালতীকে বাড়িতে থাকতে বলে দিয়েছে। মালতী সেদিন থেকে পাড়ার সব বাড়িতে কাজ করে এসে রাত্রিবেলা সায়ন্তিকা ও বিজয়ের বাড়িতে থেকে যায়। এভাবে প্রায় বেশ কিছুদিন কেটে যায়। বিজয় সব সময় মালতীর কথা চিন্তা করে। ইস, এত সুন্দর মেয়েটা লোকের বাড়ির ঝিয়ের কাজ করছে। কি সুন্দর লম্বা চওড়া ফিগার, পুরো মাখন। আর আমার বউটা দিন দিন যেন কেমন একটা মোষ হয়ে যাচ্ছে। মালতীকে আমি সারা জীবন আমাদের বাড়ির কাজের মেয়ে করেই রেখে দেব। একদিন মালতী কাপড় ধুচ্ছিল, সেই সময় বিজয় তার কাছে এসে বলে, মালতী, আস্তে আস্তে কাপড় পরিষ্কার করো। তোমায় কতবার বলেছি যে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দেবে, পরিষ্কার হয়ে যাবে। তুমি তা না করে নিজের মাখনের মতো হাতগুলোকে নষ্ট করে দাও। থোট। না দাদা বাবু, আপনার বউ আমাকে নিজের হাতে কাপড় কাচতে বলেছে। আমাকে তো আর দিদিমণি আমার মুখ দেখে মাইনে দেবে না। আমি তো তোমার মুখ থেকে আমার সম্পত্তিও লিখে দিতে রাজি আছি। কি বলছেন আপনি দাদা বাবু? এখন আপনি যান। দিদিমণি এই শাড়িটা আমাকে খুব সাবধানে কাচতে বলেছে। আমার গল্প করার সময় নেই। না না, মানে আমি বলছিলাম যে তুমি কাপড় কাচো, আমি বালতিতে সার্ফ ঢেলে দিচ্ছি। তোমায় আর সার্ফ ধরতে হবে না। এই বলে বিজয় মালতীর সঙ্গে গল্প করতে করতে ডিটারজেন্ট মনে করে বালতিতে ব্লিচিং পাউডার ঢেলে দেয়। মালতীর সেই দিকে কোনো খেয়াল ছিল না। মালতী ওই ব্লিচিং পাউডারের মধ্যেই সায়ন্তিকার সব থেকে প্রিয় শাড়ি ডুবিয়ে ভালো করে ধুয়ে ছাদে মেলে দেয়। ব্লিচিং এর প্রভাবে সায়ন্তিকার প্রিয় লাল শাড়ির রং উঠে পুরো সাদা হয়ে যায়। মালতী, এটা তুই কি করেছিস? আমার শাড়িটা এরকম সাদা হয়ে গেল কেন? কি দিয়ে পরিষ্কার করেছিস আমার শাড়িটা? কেন, দাদা বাবু তো বালতিতে সার্ফই ঢেলে দিল। আমি তো সার্ফ দিয়েই শাড়িটা কেচেছি। মালতীর কথা শুনে বিজয় খুব ভয় পেয়ে যায়। সায়ন্তিকা তার বরের উপর ভীষণ ক্ষেপে যায়। তুমি কাজের মেয়ের পেছন পেছন গিয়ে বাথরুমেও ঢুকে পড়েছো, বালতিতে আবার সার্ফও ঢেলে দিচ্ছ। তাহলে আমার আর ঝি রেখে লাভ কি? তুমি ঝিয়ের কাজটা করে দাও। সায়ন্তিকা বাথরুমে গিয়ে দেখে ডিটারজেন্টের বোতলে ডিটারজেন্ট ভর্তি আছে, কিন্তু ব্লিচিং পাউডারের বোতল পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। কি অবস্থা! কাজের মেয়ে রূপের মোহতে তুমি এত মশগুল যে ডিটারজেন্টের বদলে আমার শাড়িতে তুমি ব্লিচিং দিয়ে দিয়েছো। ধ্যাৎ, তুমি এইসব কথা ছাড়ো। আমি তোমায় আরো সুন্দর আর আরো দামি শাড়ি কিনে দেবো। কি একটাই পুরানো শাড়ি নিয়ে তুমি পরে আছো বলো তো? নতুন শাড়ির কথা শুনে সায়ন্তিকা খুব খুশি হয়ে যায়। বিজয় সায়ন্তিকার সাথে দোকানে নতুন শাড়ি কিনতে চলে যায়। সায়ন্তিকা নিজের জন্য খুব সুন্দর একটা দামি শাড়ি এবং তার সঙ্গে মানানসই খুবই ভালো একটা ব্লাউজও পছন্দ করে। বিজয়, মালতীর জন্য একটা নতুন শাড়ি কিনলে কেমন হয়? ও সবসময় একটা ময়লা শাড়ি পরেই কাজ করে। হ্যাঁ হ্যাঁ, ওর জন্য একটা সুন্দর শাড়ি পছন্দ করে কিনে নাও। নতুন শাড়ি পরে মালতী আরো সুন্দর, মানে আমি বলছি যে ও খুব খুশি হয়ে যাবে। সায়ন্তিকা মালতীর জন্য একটা সুন্দর শাড়ি কিনে নেয়। সে তার জন্য ব্লাউজ পছন্দ করতে শুরু করে। তুমি তো ব্লাউজ কিনলে, আবার ব্লাউজ দেখছো কেন? কত ব্লাউজ কিনবে? আমি মালতীর জন্য ব্লাউজ দেখছি। ও কি শুধু শাড়ি পরে থাকবে? ব্লাউজটাও তো কিনে দিতে হবে। এইসব ব্লাউজ ওর গায়ে হবে না, দেখে লাভ নেই। বাড়ি চলো, পরে অন্য কোনো দোকান থেকে ওর ব্লাউজ কিনে দেবো। বিজয়ের কথা শুনে সায়ন্তিকা ভীষণ রেগে যায়। হ্যাঁ, তুমি কাজের মেয়ের ব্লাউজের সাইজটাও জেনে গেছো বলো? কি চরিত্রহীন বেটা ছেলে রে বাবা! আমার কপালে যে কেন এমন ক্যারেক্টারলেস বর জুটলো কি জানি। আমি কি দোষ করেছিলাম জীবনে যেমন লম্পট বর পেয়েছি? এভাবে প্রায় আরো কিছুদিন কেটে যায়। মালতীর প্রতি বিজয়ের ভালো লাগা ক্রমশ বাড়তে থাকে। মালতী অন্য বাড়িতে কাজ করতে যাওয়ার আগে বিজয় রোজ সকালে উঠে তাকে চা করে দেয়। বউয়ের আড়ালে তার টিফিন ব্যাগও পর্যন্ত সে গুছিয়ে দেয়। সায়ন্তিকা প্রায় দেরি করে ঘুম থেকে ওঠায় সে মালতীর হয়ে ঘর মুছে দেয়, বাসন মেজে দেয় এবং জামা কাপড়ও কেচে দেয়। মালতী সেই সুযোগে পায়ের উপর পা তুলে বসে আরাম করে। একদিন, বিজয়, আমি দুদিনের জন্য বাপের বাড়িতে যাচ্ছি। মালতীকে আমি বলে দিয়েছি তুমি অফিসে যাওয়ার আগে ও তোমার টিফিন বক্স গুছিয়ে দেবে। তুমি সাবধানে থেকো কিন্তু। এই কথা শুনে বিজয় মনে মনে খুবই খুশি হয়। আচ্ছা, তুমি চিন্তা করো না, সাবধানে যাও। দেখো, আবার মালতীর সাথে বেশি ঘুটুর ঘুটুর করতে যেও না। জানাজানি হলে গণকেলানি খেতে হবে তোমাকে, বলে দিলাম। উফ, তুমি এত বাজে বকো না। আমি কিনা একটা কাজের মেয়ের সঙ্গে ঘুটুর ঘুটুর করবো? উফ, সেসব আমি বুঝি,
নেহাত মেয়েটা কাজ খুব পরিষ্কার করে, তাই বার করে দিচ্ছি না, না হলে অনেকদিন আগেই আমি একেও ভাগিয়ে দিতাম। ঘুম থেকে উঠে আমি সব কাজ করি বলেই তো এত পরিষ্কার। মালতী ম্যাডাম শুধু সোফায় বসে বসে আরাম করে আর আমার সাথে গল্প করে, এই যা সুখ। সায়ন্তিকা বাপের বাড়িতে চলে যায়। বিজয় মালতীর সাথে সময় কাটাবে বলে দুদিনের জন্য অফিস থেকে ছুটি নিয়ে নেয়। মালতী রান্নাঘরে রান্না করলে বিজয় দরজার সামনে দাঁড়িয়ে শীষ দিতে শুরু করে। মালতী ভীষণ অপ্রস্তুত হয়ে যায়। দাদা বাবু, আপনার কিছু লাগবে? খিদে পেয়েছে? কি খাবেন বলুন, আমি রান্না করে দিচ্ছি। ধাত, এইসব ছাড়ো তো মালতী, চলো আমার সাথে দীঘা ঘুরতে যাবে, চলো দুজনে বিচের ধারে ঘুরবো আর পকোড়া খাবো। সে কি দাদা বাবু, এসব আমাকে বলবেন না। আপনার স্ত্রী থাকতে আপনি আমাকে নিয়ে ঘুরতে যাবেন কেন? বৌদিমণি জানতে পারলে আমার উপর ভীষণ রাগারাগি করবে, আমাকে কাজ থেকে বের করে দেবে। উফ, মুডটা নষ্ট করে দিও না তো। আমি জানি তুমি আমায় পছন্দ করো, আমার দিকে আর চোখে তাকিয়ে তুমি আমায় ঝাড়ি মারো। না না দাদা বাবু, আমার এক চোখ জন্মগত একটু টেরা, তাই আপনার ওরকম মনে হয়। আমি আপনাকে ঝাড়ি মারতে যাব কেন? বিজয় মালতীর কোনো কথাই শুনতে চায় না। সে মালতীর হাত ধরে গান গাইতে শুরু করে দেয়। কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা, মনে দাও হামা হামা, তুমি আমার কাছো জামা, ওরে আমায় কেউ থামা, কি দারুণ দেখতে। বিজয়ের পাগলামি দেখে মালতী খুব ভয় পেয়ে যায়। বিজয় মালতীর হাত জোরে চেপে ধরে। মালতী কিছুতেই তার হাত থেকে নিজেকে মুক্ত করতে পারে না। মালতী না পেরে ছেলেদের গলায় বলে ওঠে, ওরে লম্পট দুশ্চরিত্র, আমায় ছাড় রে, আমি মালতী না, মলয়, একটা ছেলে হয়ে ছেলের সাথে জোর জবরদস্তি করবি? ছাড় ছাড় আমাকে, বিয়াদব কোথাকার। মালতীর ছেলেদের মতো গলা শুনে বিজয় খুব ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে মালতীর হাত ছেড়ে দেয়। এ কি মালতী, তোমার জেন্ডার চেঞ্জ কবে থেকে হয়ে গেল? তুমি তো মেয়ে ছিলে, ছেলে কবে থেকে হয়ে গেলে? হাই হাই, এ আমি কি শুনছি? মলয় ধীরে ধীরে নিজের মাথা থেকে মেয়েদের চুল খুলে ফেলে, নিজের সব মেকআপও তুলে দেয়। বিজয় মালতীর এরকম ছেলের রূপ দেখে ভীষণ অবাক হয়ে যায়। আমি মালতী নই, আমি মলয়। আমার একটা কাজের খুব দরকার ছিল, কোথাও কোনো কাজ পাচ্ছিলাম না, তাই সুন্দরী মেয়ে সেজে এই পাড়ায় ঝিয়ের কাজ করতে শুরু করি। এখন তো কলকাতা শহরে সুন্দরী কাজের মেয়েদের খুব ডিমান্ড, সব ঠিকঠাকই চলছিল, কিন্তু আপনাদের মতো লম্পট লোকের জন্য সব বিগড়ে গেল। ভালো লাগে না। মালতীর এমন মলয় রূপ দেখে বিজয়ের মন ভেঙে চুরমার হয়ে যায়। নিজের বদনামের ভয় সে মলয়কে কাজ থেকেও ছাড়াতে পারে না। সায়ন্তিকা বাড়িতে ফিরে এলে সে তাকে সব ঘটনা জানায়। সায়ন্তিকা জোরে জোরে হেসে ওঠে। বেশ হয়েছে, তুমি চুলকানি করতে গেছো কেন? শখ কম না, ভালোই হলো। মলয়কে দেখতে মন্দ নয়, আমাদের বাড়িতে এমন সুন্দর কাজের লোক কাজ করলে আমার খারাপ লাগবে না। বিজয় সায়ন্তিকার কথা শুনে চিন্তায় পড়ে যায়। সে এবার থেকে মলয় আর সায়ন্তিকাকে সন্দেহ করতে শুরু করে দেয়, আর মালতীর সঙ্গে তার প্রেম করার স্বপ্ন চিরতরে শেষ হয়ে যায়।